পরিবারে অসুস্থতা সামলে নিজেকে সুস্থ রাখুন। এ ভিডিও পেশেন্টের জন্য নয়, তার বাড়ির লোকেদের জন্য। পেশেন্টকে যত্ন রাখতে পেশেন্টকে যারা দেখভাল করেন তাদেরও ট্রেনিং দরকার। তা তিনি পেশেন্টের যত কাছের মানুষ বা আত্মীয়ই হন না কেন, এরা ভালো না থাকলে পেশেন্টও পড়ে যাবেন বিপদে। সাধারণত পেশেন্টের ভালো মন্দর দিকেই নজর থাকে ডাক্তার এবং সমাজের। তবে বাড়ির সদস্যদের নিজেদের দিকে নজর না দিলে পেশেন্টের চিকিৎসা শেষ পর্যন্ত হয়ে যাবে ব্যর্থ। এই সদস্যের পোশাকি নাম কেয়ারার। ধারণাটি বিদেশ থেকে গুটি গুটি পায়ে আমাদের দেশেও চলে এসেছে। ক্রনিক অসুস্থতা মানে আতঙ্ক, ভয়, অস্বস্তি। আপনি যদি কেয়ারার হন তাহলে এই ভিডিও আপনার জন্য। একজন কেয়ারার কি করেন? সহজ কথায়, যিনি পেশেন্টকে সাহায্য করে থাকেন। এর অর্থ বাড়িতে নার্সিং এবং ব্যক্তিগতভাবে পেশেন্টকে সেবা যত্ন করা, তাদের মানসিকভাবে সাপোর্ট করা, বাজার ব্যাংকের কাজ করে দেওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এরকম নানা ছোট বড় হরেক ধরনের কাজ। একজন কেয়ারার পেশেন্টের পরিবারের কোনো সদস্য হতে পারেন, কিংবা পেশেন্টের পার্টনার হতে পারেন, পেশেন্টের বন্ধু কিংবা পেশেন্টের একজন প্রতিবেশীও হতে পারেন। কেয়ারার হতে কেমন লাগে? কেউ অসুস্থ হলে অসুস্থ মানুষদের সাহায্য করে অনেকেই তৃপ্তি পান। এই ধরনের প্রশংসনীয় অনুভূতি ভাষায় প্রকাশ করা হয়তো সম্ভবই নয়, কিন্তু পেশেন্টের প্রতি এই দীর্ঘমেয়াদী শুশ্রূষা তার কেয়ারারদের জন্য শারীরিক এবং মানসিক দুদিকেই চ্যালেঞ্জিং হতে পারে। তাই জানা দরকার পেশেন্টকে দেখার সাথে সাথে নিজের দিকেও কিভাবে খেয়াল রাখবেন। তার আগে জেনে নিন কত ধরনের কেয়ারার হতে পারে। সবাই পেশেন্টকে দেখলেও এই তিনটে গ্রুপের আলাদা আলাদা চাহিদা থাকে। হ্যাঁ, ওনারা না বুঝতে পারলেও থাকে। কেয়ারার তিন ধরনের। প্রথম গ্রুপে রয়েছেন আপনি যখন আপনার পার্টনার, স্বামী বা স্ত্রীর কেয়ারার। দ্বিতীয় গ্রুপে রয়েছেন যারা কম বয়সী কেয়ারার, আপনি হয়তো বাবা, মা বা বড়দের দেখভাল করছেন। তৃতীয় গ্রুপে রয়েছেন যারা বেশি বয়সী কেয়ারার, যখন আপনাকে আপনার থেকে ছোটদের শুশ্রূষা করতে হচ্ছে। আপনি যখন আপনার পার্টনারের কেয়ারার, তখন কয়েকটা জিনিস মনে রাখতে হবে। পেশেন্ট যদি আপনার স্বামী, স্ত্রী বা পার্টনার হন, তাহলে যত্ন নেবার সময় সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর হতে পারে। তবে দুর্ভাগ্যবশত অসুখের ডায়াগনোসিসের সময় আর বিশেষত কেয়ার শুরু করার সময় সম্পর্ক হয়ে উঠতে পারে অশান্ত। কারণ এ সময় আপনাদের পারস্পরিক চাহিদা অপূর্ণ থেকে যায়, যা আপনাদের সম্পর্কে দুজনের উপরেই সমান চাপ সৃষ্টি করে। এই সত্যকে মেনে নিতে হবে। তবে পিছু না হটে এই ধরনের চ্যালেঞ্জগুলোকে একসাথে দুজনে মিলে মোকাবিলা করুন। এ সময়ে আপনি আর আপনার পার্টনারের সাংসারিক ভূমিকা ঠিক উল্টে যায়। একে বলা হয় রেসপন্সিবিলিটি সোয়াপ। যেমন ধরুন, পরিবারের সমস্ত রান্নাবান্নার দায়িত্ব বা ব্যাংকের কাজের দায়িত্ব যদি আপনার পার্টনারের থেকে থাকতো, তবে অসুস্থ থাকাকালীন সেই দায়িত্ব আপনাকে নিতে হবে। হয়তো এই নতুন দায়িত্ব পালনে আপনি ততটা পারদর্শী নন। তার সাথে আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল দায়িত্ব তো আছেই, তাই ভুলচুক তো হবেই। এদিকে উল্টো দিকের মানুষটিও ভাবছেন ওর অসুস্থতার কারণেই এই সমস্যায় পড়েছে পুরো পরিবার। এই পরিবর্তন আপনার দুজনের জন্যই দুঃখ বা হতাশা ট্রিগার করতে পারে, যা খুবই স্বাভাবিক। আমি একাই সব হ্যান্ডেল করব, এই মনোভাব ছেড়ে প্রথম থেকেই চেষ্টা করুন যতটা সম্ভব পরিবার এবং বন্ধু বান্ধবদের সাপোর্ট নিয়ে চলতে। এতে বিন্দুমাত্র লজ্জার কিছু নেই। দ্বিতীয়ত চলে আসছি যারা কম বয়সী কেয়ারার। এই গ্রুপ সুপার স্পেশাল। আপনার বাবা মায়ের অসুস্থতা ধরা পড়লে আপনার জীবন অনেকটাই অন্যরকম হয়ে যেতে পারে। সমস্ত যত্ন, তথ্য আর স্ট্র্যাটেজি আপনাকে নতুন করে শিখতে হবে, যা আপনার জন্য সেই মুহূর্তে সত্যিই খুব দায়িত্বের কাজ হয়ে দাঁড়ায়। সেই সময় দাঁড়িয়ে আপনি আপনার অন্য বন্ধুদের সঙ্গে নিজের তুলনা করতে পারেন। হোঁচট খাবেন এইখানেই। অন্য বন্ধুদের রোজগার দিনযাপনের সাথে আপনার জীবনযাত্রার হয়তো সেই সময় আমূল পরিবর্তন ঘটে গেছে। এই সময় যা প্রয়োজন তা হলো আপনার মনের শক্তিশালী অনুভূতি এবং আবেগকে সংযত করা। আবেগহীন মানুষ সমাজের জন্য ক্ষতিকর। আবেগকে মূল্য দিতে শিখতে হবে, তবে সংযত করেই। এই সময়কার সব ধরনের অনুভূতিগুলোর চ্যালেঞ্জগুলো একেবারেই অস্বাভাবিক নয়। আপনি এও মনে করবেন না যে আপনি একা। আপনার মতো অনেকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে আগেও গেছেন, ভবিষ্যতেও যাবেন। পার্থক্য শুধু হয়তো তাদের আপনি চেনেন না। আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেই অভিজ্ঞতা অন্যান্য সমবয়সী তরুণ তরুণীদের বা যুবক যুবতীদের মধ্যে ভাগ করে নিন, যা এই কঠিন পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে আরও ভালোভাবে মোকাবিলা করতে সাহায্য করবে। হয়তো সবাই আপনাকে বুঝবে না, তাহলেও বিশ্বাস হারাবেন না।
এবার 3 ধরনের কেয়ারারদের জন্যই কিছু পরামর্শ। পরিবারে কোনো পেশেন্ট বা প্রিয়জন অসুস্থ হয়ে পড়লে জীবন হঠাৎই খুব ব্যস্ত হয়ে পড়ে। পারলে একটা নোটবুক ব্যবহার করুন। প্রথমে একটা লিস্ট বানাবার চেষ্টা করুন, যেখানে গুছিয়ে লিখে ফেলুন পেশেন্টের জন্য প্রাত্যহিক আপনাকে কি কি করতে হবে। লিখিত তথ্য আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে সাহায্য করবে। দরকার মতো মোবাইলে অ্যালার্ম দিতে ভুলবেন না, বিশেষত ওষুধ খাওয়ার সময়গুলোতে। নিজে যদি একা সব দিক সামলে উঠতে না পারেন, তবে অন্যদের সাহায্য নিন। অন্যরা যদি সাহায্য না করে, তাদের সাহায্য করতে বলুন। আপনার না বলা মনের কথা সবাই বুঝবে এমনটা ভাববেন না। জিজ্ঞাসা করতেও ভয় পাবেন না। সাহায্য চাওয়া মানেই এমন নয় যে আপনি দুর্বল। একটা ফুটবল টিমেও 11 জন খেলোয়াড় থাকেন। কারোর থেকে পরামর্শ বা হেল্প নিলে মনে রেখে তার কাজের জন্য মন খুলে প্রশংসা করতে ভুলবেন না। তারপর পেশেন্টের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আপনি নিজে কেয়ারার হিসাবে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না, যেন একদিনও না। নিজের প্রতি সদয় হন। নিজের কাজ থেকে খুব বেশি আশা করবেন না। দৈনিক ডাল ভাত রান্না একদিন ঢাকঢোল পিটিয়ে বিরিয়ানি রান্নার থেকেও ঢের কঠিন। অপরের দীর্ঘমেয়াদী যত্ন নেওয়া এমনিতেই প্রশংসনীয় কাজ। বুঝতে শিখুন আপনারও একটা সীমাবদ্ধতা আছে। নিজের জন্য সময় বের করুন। নিজের জন্য সময় দেওয়া মানে এই নয় যে আপনি পেশেন্টের দেখভাল করছেন না। অপরাধ বোধে ভুগবেন না। কিছু সময় বিরতি পেশেন্ট এবং কেয়ারার দুজনেরই শারীরিক এবং মানসিকভাবে রিলিফ দিতে সাহায্য করে। আপনার মতো যারা অন্য অন্য কেয়ারার আছেন, তাদের সাথে পারলে যোগাযোগ করুন। অনলাইনে এই ধরনের কোনো গ্রুপ বা কমিউনিটির সাথেও যোগাযোগ করতে পারেন। অন্যভাবে বলতে গেলে, এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যারা গেছেন বা যাচ্ছেন, সেই সমস্ত লোকেদের সাথে কথা বললেই বুঝবেন যে আপনি একা নন। আপনার নিজের জন্য হোম সাপোর্ট। প্রিয়জনের ব্যাপারে দেখভাল করতে করতে কখনো বাড়ির লোক নিজেই অসুস্থ হয়ে পড়তে পারেন। সেই জন্য সপ্তাহে 1টা বা 2টো নির্দিষ্ট সময় এমনভাবে বার করে নিন যাতে খুব পরিকল্পিতভাবে অন্য কেউ এসে আপনার জায়গায় আপনাকে সাহায্য করতে পারেন। আপনার অফিসে যেমন শনি রোববার আছে, সেরকম কেয়ারারদের জীবনেও এরকম শনি রোববার থাকাটা উচিত। এরকম কখনোই ভাববেন না যে সপ্তাহের প্রতিদিন এবং প্রতিটি ঘন্টা আপনি পেশেন্টকে সাপোর্ট করে যেতে পারেন। নিজের জন্য কিছু সময় বার করে খানিকটা সময় হাওয়া বদল করে এলে আপনি দেখবেন আপনার প্রিয়জনের আরও ভালোভাবে দেখভাল করতে পারছেন। এই সময়টা আপনি আপনার নিজের জন্য, যেমন ধরুন কোনো সিনেমা দেখতে, বন্ধু বান্ধবের সাথে গিয়ে বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করতে, বা নিজের পক্ষে অন্তত কিছু শপিং করার জন্য একা একা কিছুক্ষণ সময় অতিবাহিত করার জন্য ব্যবহার করতে পারেন। নিজের দিকে দেখভাল না করলে কিন্তু আপনি প্রিয়জনের সেবা শুশ্রূষা দীর্ঘদিন ধরে করে যেতে পারবেন না। এই সময়টিতে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, ওনাকে বলুন আপনার জায়গাটিতে এসে কিছু সময় আপনার সেই পেশেন্টের দেখভাল করতে। আত্মীয় স্বজন যদি এতে রাজি না হন বা সেরকম সুযোগ সুবিধা না থাকে, তাহলে প্রফেশনাল কোনো ডোমেস্টিক হেল্পের সাহায্য নিতে পারেন। নিজের যত্ন নেওয়া, কেয়ারারের ক্লান্তি এবং চাপ অস্বাভাবিক কিছু নয়। এতে স্বীকৃতি দিতে শিখুন। পেশেন্টের যত্ন নেওয়া জরুরি, তবে নিজেকে উপেক্ষা করে নয়। আপনার স্বাস্থ্যের দিকেও নজর দিন। যখন কাছের মানুষ কেউ অসুস্থ হয়ে পড়েন, তখন সমস্ত মনোযোগ গিয়ে পড়ে পেশেন্টের উপরে। এই সময় যে অবহেলিত হয় তা হলো আপনার নিজের স্বাস্থ্য এবং সুস্থতা। জোর দিন নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুই দিকেই। নেভার ফিল গিলটি। আপনার সুস্থ থাকা বেশি জরুরি। কিভাবে নিজেকে সুস্থ রাখবেন? ভালো খান, প্রচুর ফল এবং শাকসবজি ডায়েটে রাখুন। পর্যাপ্ত ঘুমন। এই সময় ক্লান্তি কাটাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন। কোনোদিন আপনি বেশি ক্লান্ত থাকতে পারেন, তখন একজনকে রাতে পেশেন্টের সাথে থাকতে বলুন। এই ফাঁকে একটু বিশ্রাম নিয়ে নিন। কিছু ব্যায়াম করুন। 30 মিনিটের হাঁটা সারাদিনের শক্তি বাড়াতে সাহায্য করবে। আপনার মেজাজ ঠিক রাখতে পারে, আপনাকে ফিটও রাখবে এবং কেয়ারারের দায়িত্ব থেকে কিছুক্ষণ বিরতিও মিলবে। বিরতি মানে অ্যালকোহল বা ড্রাগ ব্যবহার করা নয়। কোনো একটা সময় গিয়ে আপনাকে থামতে হবে। দিনের কোনো একটা সময় আপনারও বিরতি প্রয়োজন, কিন্তু তা বলে অ্যালকোহল বা ড্রাগের নেশা নয়। এগুলো আপনার খারাপ ঘুম, চিন্তা এবং পরের দিনের অসুস্থতার কারণ হতে পারে। তবে আপনি নিজেই যদি ঘুমের ওষুধ খেয়ে থাকেন, তাহলে অজান্তেই তার ডোজ যেন না বাড়তে থাকে স্ট্রেসের কারণে, সেদিকেও সতর্কতা প্রয়োজন। স্ট্রেস কমাবেন কি করে? ব্যায়ামের মতো স্বাস্থ্যকর উপায় আর কিচ্ছুটি নেই।
তবে আপনার অনুভূতিগুলোকে ভাগ করা বা কমানোর জন্য মাইন্ডফুলনেস বা মেডিটেশন কোর্সও করতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত নানা সমস্যাগুলো আগে থেকে লক্ষ্য করুন। পেশেন্টের দেখভাল করতে খুব ব্যস্ত হয়ে পড়লে, বাড়ি ছেড়ে বেরোতে না পারলে আপনার স্বাস্থ্য উপেক্ষিত হবে। অসুস্থ মনে হলে, নিজে মোকাবিলা করতে না পারলে আগাম ডাক্তারবাবুর পরামর্শ নিন। আঘাত থেকে বাঁচুন। এরকম হতেই পারে আপনি পেশেন্টকে উঠে দাঁড়াতে বা হাঁটাচলা করতে সাহায্য করার সময় নিজেকে আহত করে ফেললেন, কোমরে হয়তো টান লেগে গেল। এর জন্য ম্যানুয়াল হ্যান্ডলিংয়ের কোর্স করুন। এই কোর্স নার্স ডাক্তারদের জন্য, কিন্তু স্পেশাল রিকোয়েস্ট করলে আপনাকেও কেউ বাধা দেবে না। কিছু জিনিস আগে থেকেই সতর্ক থাকুন। আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আপনি ক্লান্ত থাকতে পারেন, অসুস্থ বোধ করতে পারেন, বা ভালো না ঘুমোতে পারেন, আপনার খিদে কমে যেতে পারে, আপনি কাঁদতে পারেন বা অল্পতেই রেগে যেতে পারেন। এই সিমটমগুলো এক একটা সিগন্যাল। এইসবে বেশি দেরি না করে তাড়াতাড়ি সাহায্য পাওয়ার চেষ্টা করুন। সব থেকে ভালো হয় যদি একজন বন্ধুর সাথে কথা বলতে পারেন, বা আপনার নিজের বা পেশেন্টের ডাক্তারবাবুর সাথে নিজের পক্ষে কথা বলতে পারেন। আপনি যদি 24 ঘন্টা কেয়ারারের ভূমিকা পালন করতে থাকেন, তাহলে ভবিষ্যতে খুব সম্ভবত পরিবার এবং সমাজের অন্যান্য লোকেদের থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়বেন। সেটা ঠিক নয়। থামুন, ভাবুন, রেস্ট নিন, কেয়ার প্ল্যান তৈরি করুন। যদি কিছু ঘন্টা বা কিছুদিন অন্য কেউ আপনার পেশেন্টের যত্ন নেন, তবে তার জন্য কাগজে লিখে প্ল্যান করে দিন। নোটবুকে আপনার নিজের জন্য লিখিত প্ল্যান আর হেল্পের জন্য বানানো এই লিস্ট আলাদা। মুখে বলা সব ইনস্ট্রাকশন কিন্তু অন্যের পক্ষে মনে রাখা সম্ভব নয়। একটা প্ল্যান করে রাখলে আপনার এবং টেম্পোরারি হেল্পের দুজনেরই সাহায্য হবে। এই প্ল্যানে কিছু জিনিস থাকতে পারে, যেমন দিনে বিভিন্ন সময় আপনার পেশেন্টে যা যা প্রয়োজন, তাদের ওষুধ, তারা কি খাবেন, এছাড়া তাদের জামা কাপড় কখন চেঞ্জ করতে হবে বা তারা কি জামা কাপড় পরবেন সেসব। পেশেন্ট কি ধরনের খাবার এবং ড্রিঙ্কস পছন্দ করেন, খাবারের মধ্যে কি কি তাদের এড়িয়ে চলতে হবে, এমার্জেন্সির সময় কি করবেন বা কাকে প্রথম ফোন করবেন তার লিস্ট লিখে দিন। শুধু পেশেন্টের নয়, বাড়ির ইলেকট্রিসিটি, গ্যাস, জল চলে গেলে কাকে ফোন করতে হবে চাই তারও লিস্ট। এই ধরনের প্ল্যান আগে থেকে করা থাকলে ফ্রিকশন কম হবে, এবং সব থেকে বড় কথা, আপনি অন্য কারোর হাতে পেশেন্টকে যত্নের সাথে তুলে দিতেও নার্ভাস বোধ করবেন না। শেষে একটা কথা, ডায়াগনোসিস চলাকালীন অন্য কাউকে দিয়ে কেয়ার নেওয়ার সময় পরিবেশ আরও অশান্ত হতে পারে, কারণ সে সময় প্রতিদিন নতুন নতুন পরিস্থিতি, নতুন নতুন অনিশ্চয়তা। কিন্তু সেটা সাময়িক। এই সময়ের তিক্ত স্মৃতিতে আপনি ঘাবড়ে যাবেন না। টেক কেয়ার অফ ইয়োরসেলফ ফার্স্ট। একজন কেয়ারারের ভূমিকা পালন করা সত্যি এক বড় প্রশংসনীয় উদ্যোগ। পেশেন্টের এই কঠিন জটিল সময় সাহায্য করতে পেরে আপনি সত্যি অভিভূত বোধ করতে পারেন। তবে প্রতিদিন একই ভূমিকা একই রকমভাবে ধৈর্য নিয়ে পালন করে যেতে পারবেন, তাও কোনো ভুল ত্রুটি না করে, তা সম্ভব নয়। মনকে সান্ত্বনা দেবেন না। আপনি যতটুকু দিতে পেরেছেন সেটাই আপনার সেরা কাজ। ভালো থাকুন। আজ এই পর্যন্ত। শিগগিরই দেখা হবে।